গল্পটা তো শুরু হচ্ছে রুবেলকে দিয়ে। সে প্রায় 10 বছর পর নিজের গ্রামে ফিরেছে, তাই না? হ্যাঁ, ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে একটু শান্তির খোঁজে শায়দ। হুম। আর গ্রামের পরিবেশটাও বেশ অন্যরকম। বর্ষার প্রায় শেষ দিক, একটু ভেজা ভেজা ভাব, হালকা কুয়াশা, চারপাশ একদম চুপচাপ। ঠিক, এই পরিবেশটাই কিন্তু গল্পের মুড সেট করে দেয় শুরু থেকে। আর ওই নদীটা, যেটা নাকি ওর ছোটবেলার খেলার জায়গা ছিল। হ্যাঁ, কিন্তু এখন গ্রামের লোকজনের কাছে ওটা কেমন যেন একটা ভয়ের জায়গা হয়ে গেছে। সন্ধ্যের পর ওদিকে কেউ যায় না। এইখানেই তো গল্পের মূল রহস্যটা দানা বাঁধতে শুরু করে। গ্রামের চায়ের দোকানে ও শোনে ওই নদীর ধারের গল্প, এক সাদা শাড়ি পরা মহিলার কথা। যার চুল ভেজা, চোখ দুটো নাকি লাল, আর লোকে বিশ্বাস করে ওই মহিলার ডাকে, আর তার ডাকে সাড়া দিলেই বা কাছে গেলেই ব্যাস। লোকটার ফেরে না। কিন্তু রুবেল, ওর কি মনে হলো শুনে? ওর কাছে এসব শহুরি মন তো, ওর মনে হলো পুরোটাই কুসংস্কার, পাত্তা দিল না তেমন। এই অবিশ্বাসটাই কিন্তু ওকে ঠেলে দেয় পরের ঘটনাগুলোর দিকে। শুধু যুক্তিবাদ নাকি একটু কৌতূহলও, অথবা নিজের সাহস দেখানোর ইচ্ছাও কি ছিল? হতে পারে, দুটোই হয়তো। গ্রামের এই পুরনো ভয়টাকে সে যেন চ্যালেঞ্জ করতে চাইল, আর তাই রাতে একাই গেল নদীর ধারে। রাতের নদীর পাড়ের বর্ণনাটা কিন্তু লেখক দারুণ দিয়েছেন। ওই অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ আর কুয়াশার একটা পর্দা। একদম। আর ঠিক তখনই টর্চের আলো ফেলতেই দেখে একটু দূরে, প্রায় 20 গজ হবে হয়তো, সাদা পোশাকে একজন দাঁড়িয়ে, মহিলা। উফ, ওই ডিটেলিংগুলো! ভেজা চুল, কাঁধের ওপর লেপ্টে আছে, পা দুটো কাদায় ডোবা, পড়লেই কেমন অস্বস্তি লাগে। হ্যাঁ, কিন্তু রুবেলে প্রথম প্রতিক্রিয়া কিন্তু ভয় নয়, সে বরং জানতে চায়, জিজ্ঞাসা করে, শুনছেন, আপনি কে? তারপর মহিলা ধীরে ধীরে তাকায়। লেখকের ভাষায় ওই চোখে যেন অন্ধকারের গভীরতা, আর ঠোঁটে একটা স্বাভাবিক নয় এমন হাসি। এখানেই ভয়ের অনুভূতিটা তীব্র হতে শুরু করে। শুধু দেখা বা শোনা নয়। এরপর ঘটনাটা আর শুধু দেখার মধ্যে থাকে না, তাই না? নদীর পানি নাকি কেঁপে ওঠে। হ্যাঁ, আর রুবেলের পায়ের তলার কাদাও নড়ে ওঠে। আর ঠিক তখনই ওর গোড়ালিতে একটা ঠান্ডা হাতের স্পর্শ। সর্বনাশ! এবং সেই স্পর্শটা আস্তে আস্তে টানে পরিণত হয়, নিচের দিকে টেনে নিতে থাকে। ওর তখন কি অবস্থা? ও কি চিৎকার করতে চেষ্টা করেনি? চেষ্টা করেছে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। এই বিষয়টা চূড়ান্ত অসহায়ত্ব। এটা কিন্তু ভয়ের একটা অন্য মাত্রা যোগ করে। শরীর যেন অবশ হয়ে গেছে। এটা কি আসলেই বাইরের কোনো শক্তির প্রভাব, নাকি সাংঘাতিক ভয়ের চোটে এমনটা হয়? গল্পটা কিন্তু এই প্রশ্নটা খোলা রাখে, উত্তর দেয় না। আর ওই মহিলার চেহারা, হাত তোলার বর্ণনাটা মনে আছে? হ্যাঁ, লম্বা লম্বা আঙুল, নখগুলো কালচে, ফাটা চামড়া দিয়ে পানি চুইয়ে পড়ছে। কি ভয়াবহ! ঠিক, লেখক এখানে শুধু দৃশ্য নয়, স্পর্শ, অনুভূতি সবকিছু মিলিয়ে ভয়টাকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন। আর শেষটা খুব হঠাৎ করেই যেন সব শেষ হয়ে যায়। হ্যাঁ, টর্চটা হাত থেকে পড়ে যায়, অন্ধকার, আর রুবেল শুধু টের পায় কেউ ওকে ঠান্ডা পানির গভীরে টেনে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে তাহলে কি পাওয়া গেল? শুধু ওর এক পাটি স্যান্ডেল, নদীর পাড়ের কাদায়, আর কিছু অস্পষ্ট পায়ের ছাপ, যেগুলো পানিতে গিয়ে মিলিয়ে গেছে। রুবেলের আর কোনো চিহ্ন নেই। গ্রামের লোকদের কাছে এটা কি প্রমাণ করলো? তাদের সেই পুরনো বিশ্বাসটাই আরো পোক্ত হলো। নদীর ধারে রাতে যাওয়া যে কত বিপজ্জনক, সেটা তারা আরো একবার টের পেল। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এটা কি আসলেই কোনো অতিপ্রাকৃত ব্যাপার, নাকি রুবেলের মনের ভয়, কুসংস্কারের প্রভাব, আর ওই রাতের পরিবেশ সব মিলিয়ে এই পরিণতি? গল্পটা এখানেই দারুণ। কোনো সহজ উত্তর দেয় না। হয়তো কুসংস্কার নয়, হয়তো বাস্তবতার এমন কোনো দিক আছে যা আমাদের যুক্তির ধরাছোঁয়ার বাইরে। পরিবেশটা এখানে শুধু ব্যাকগ্রাউন্ড নয়, নিজেই যেন একটা চরিত্র। হ্যাঁ, ওই কুয়াশা, নিস্তব্ধতা, নদীর বয়ে চলা সবকিছু মিলেমিশে ভয়টাকে আরো ঘনীভূত করে তুলেছে। এটা আসলে মানুষের সেই আদিম ভয়টার কথা বলে, যা আমরা জানি না, বুঝি না, তার প্রতি ভয়। রুবেলের এত যুক্তিবাদ, সেটাও যেন ওই আদিম ভয়ের কাছে হেরে গেল। হয়তো সে বুঝতে পেরেছিল প্রকৃতির এই শক্তিকে অগ্রাহ্য করার ফল কি হতে পারে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছিল তখন। তাই গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা হয়তো শহুরি জীবনের সাথে আমাদের শিকড়ের যে দূরত্ব তৈরি হচ্ছে সেটার কথাও বলে।
লোক বিশ্বাসগুলোকে আমরা হয়তো হেসে উড়িয়ে দিই। কিন্তু সেগুলোর পেছনেও তো অনেক দিনের অভিজ্ঞতা, অনেক অবজারভেশন থাকতে পারে, তাই না? যেগুলো হয়তো আমাদের কোনো অজানা বিপদ থেকে সাবধান করে। ঠিক। তাহলে এই প্রশ্নটাই থাকলো ভাবার জন্য। এই যে পুরনো দিনের গল্প, লোককথা, এগুলোর মধ্যে যে সাবধানবাণী থাকে, সেগুলো কি শুধু কুসংস্কার, নাকি এর গভীরে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? যুক্তির বাইরেও কি কোনো শক্তি কাজ করে, যার আভাস আমরা এসব গল্পে পাই? সত্যি ভাবনার বিষয়। আজকের মতো এখানেই শেষ করা যাক।